আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশ বিদেশে নানা অপপ্রচার সত্ত্বেও শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। করোনা টিকা নিজে বিএনপির অপপ্রচারের জবাব দিয়েছে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রতিবেদনটিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান সরকারের, তীব্র প্রতিবাদ সেনা সদর দপ্তরের। মিয়ানমারে 400 এমপি গৃহবন্দী, সূচির মুক্তির দাবি জোরদার, কঠোর হুঁশিয়ারি বাইডেনের, লন্ডনে রাষ্ট্রদূতকে তলব, রোহিঙ্গা নির্যাতনের শঙ্কা জাতিসংঘের। দেশে করোনায় আরও 12 জনের মৃত্যু, সবচেয়ে নিরাপদ দাবি করে মন্ত্রী, এমপি ও সচিবদের টিকা নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিদেশে নানান অপপ্রচার সত্ত্বেও শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে। সংসদে তিনি জানিয়েছেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানুষ ভোট দিয়েছে, আর ইভিএম থাকায় কারচুপির কোনো সুযোগ ছিল না। করোনা টিকা নিয়ে সমালোচনার জবাব ভ্যাকসিন নিজেই দিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার সরকার নিরলসভাবে কাজ করে চললেও দেশে বিদেশে অপপ্রচারকারীরা থেমে নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুক। মাননীয় স্পিকার, দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায়, তো সেখানেই হচ্ছে তৃপ্তি, যে যা জনগণের জন্য কিছু করতে পারলাম। আর কেউ যদি আন্তরিকতার সাথে কাজ করে, অবশ্যই একটা দেশকে উন্নত করা যায়। করোনার টিকা নিয়ে বিএনপির সমালোচনার জবাবও দেন প্রধানমন্ত্রী। 1000 কোটি টাকা আলাদা রেখে আমরা ভ্যাকসিনের জন্য আগাম টাকা দিয়েছি। যখনই WHO স্বীকৃতি দিয়েছে, সাথে সাথে আমরা কিনেছি এবং ভ্যাকসিন এসে গেছে। আমি জানি এটা নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ শুনেছি। উত্তরটা ভ্যাকসিন আসার পরে বোধহয় ভ্যাকসিন নিজেই উত্তরটা দিয়ে দিয়েছে। যারা বলেছে তাদের মুখেই থাপ্পড়টা পড়েছে, আমার কিছু করার নেই। মানুষ সরকারের প্রতি খুশি থাকায় এখন স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি পৌরসভা নির্বাচনগুলোই তার প্রমাণ। ছোটোখাটো দু একটা ঘটনা ছাড়া অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে জনগণ ভোট দিয়েছে। ভোট দেওয়ার একটা আগ্রহ মানুষের মাঝে, সেটা আমরা লক্ষ্য করেছি এবং সেই ভোট মানুষ দিতে পেরেছে। শেখ হাসিনা জানান, করোনার সংক্রমণ কমে এসেছে, আর একটু সহনীয় হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। হ্যাঁ, উন্নয়ন করার ইচ্ছা। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামের প্রতিবেদনকে ভিত্তিহীন ও মানহানিকর আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে প্রতিবেদনটিকে প্রত্যাখ্যান করে বলা হয়, আল জাজিরার প্রতিবেদনটি মিথ্যা, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পররাষ্ট্র সচিব বলেছেন, সরকার প্রধানের নাম জড়িত থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে 4 ফেব্রুয়ারির পূর্ব নির্ধারিত বৈঠক অনিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের নতুন সরকারের সাথে বাংলাদেশের এখনও যোগাযোগ হয়নি। আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এটি জামায়াতে ইসলামের চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত কুখ্যাত ব্যক্তিদের অপপ্রচারের অংশ। উদ্দেশ্যে প্রণোদিত প্রতিবেদনটি রাজনৈতিক পক্ষপাতিত্বের একটি প্রতিচ্ছবি মাত্র। এতে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জড়িত থাকার এক বিন্দু প্রমাণও হাজির করা হয়নি। মানসিকভাবে অস্থির প্রকৃতির একজনের কথার ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়া একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেলের জন্য বড় ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এ নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও কথা বলেন। একটা দেশ যখন একটা বিবৃতি দেয়, এটা সবার উদ্দেশ্যেই থাকে সেটা, তাই না? তো সুতরাং আলাদা আলাদা করে তার বিবৃতি দেওয়া হয়, শুধু আপনাদের জন্য বা শুধু বিদেশি সাংবাদিকদের জন্য তা না, এটা সবার জন্য না। যেহেতু এটা আমাদের সরকার প্রধানকেও এখানে করা হয়েছে, সেই জন্য আমাদের
পরিবর্তিত পরিস্থিতিতে মিয়ানমারের নতুন সরকারের সাথে যোগাযোগ না হলেও রোডম্যাপ অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। 4 তারিখে হওয়ার ব্যাপারে আমাদের প্রেফারেন্স আছে, চাইনিজদেরও আছে। সেই সময়টাই থাকবে নাকি মিটিংটা আরও ওই দিন হবে কিনা। তো আমাদের প্রেফারেন্স ছিল যে ওই দিন হওয়ার ব্যাপারে হয়তো কোনো লজিস্টিক্যাল ইস্যুস থাকতেও পারে, যেহেতু একটা পরিবর্তন হয়ে গেছে তাদের। আর তারপরও দ্রুততম সময়ে এই মিটিংটা করে এবং বাকি যেই রোড ম্যাপটা আমরা করেছিলাম মিয়ানমার রাষ্ট্রের সাথে, তো সেটাই যাতে বলবৎ থাকে সেটাও আমরা চাইনিজদেরকেও বলেছি। পররাষ্ট্র সচিব বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার আলোচনার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পাবে বলে আশা করছে সরকার। সংক্রান্ত আলোচনা চালিয়ে ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। তাদের এদিকে আল জাজিরার প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেনা সদর দপ্তর। গণমাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানানো হয়েছে, প্রতিবেদনে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। দেশের স্থিতিশীল পরিবেশ ও উন্নয়ন ব্যাহত করতে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের অংশ এই প্রতিবেদন। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, প্রতিবেদন তৈরির সাথে যুক্ত প্রতিবেদক ও নেট্রো নিউজের সম্পাদক সহ সবাই অসৎ উদ্দেশ্যে এই প্রতিবেদন তৈরি করেছে। অপরাধের রেকর্ড থাকা অসৎ উদ্দেশ্যের এসব ব্যক্তিদের আল জাজিরার মতো চ্যানেল কেন সুযোগ দিয়েছে তা পরিষ্কার নয়। ভিডিওটি ভিন্ন ভিন্ন সামাজিক, ব্যক্তিগত, অফিসিয়াল প্রেক্ষাপটের ছবি একসাথে করে ছবি সম্পাদনা ও নেপথ্য কণ্ঠের কারসাজিতে সাজানো হয়েছে বলেও সেনা সদর দপ্তরের প্রতিবাদ লিপিতে জানানো হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ বাতিল করে মিয়ানমারের সেনাপ্রধানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মিয়ানমারের জনগণ যে গণতান্ত্রিক অধিকার ও শাসন ব্যবস্থা অর্জন করেছিলেন তা কেড়ে নেওয়া অনৈতিক ও অগ্রহণযোগ্য। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিতার রাজনৈতিক সংস্কৃতির অনুপস্থিতি প্রতিবেশী মিয়ানমারের জনগণ কতটা ক্ষতিগ্রস্ত হবে তা বাংলাদেশের জনগণ অনুভব করে। এজন্য বাংলাদেশের জনগণ মিয়ানমারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত দেখতে চায়। বিবৃতিতে আরও বলা হয়, গেল কয়েক বছর ধরে মিয়ানমার থেকে বিতাড়িত কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করলেও তাদের নিরাপদ প্রত্যাবর্তনের কোনো ব্যবস্থা বাংলাদেশ সরকার করতে পারেনি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ৮,১৪৯ জন। মারা যাওয়া 12 জনের মাঝে 11 জন পুরুষ ও 1 জন নারী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 14,452টি নমুনা পরীক্ষায় 525 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন 5,36,107 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 512 জন। মোট সুস্থ হলেন 4,80,728 জন। মন্ট্রে এমপি সচিবদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি দাবি করেছেন, দেশে যে ভ্যাকসিন আনা হয়েছে তা এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন। দুপুরে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ এনটিডি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে এবং 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। ভ্যাকসিন ছাড়া করোনা মোকাবেলার দুরূহ উল্লেখ করে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বানও জানান তিনি। আর এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, চেয়ারম্যান ও মেম্বারদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। ইতিমধ্যে 500 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে, যারা সকলেই ভালো আছেন এবং আমরা ইতিমধ্যে ভ্যাকসিন সব জেলায় পৌঁছে দিয়েছি, উপজেলা পর্যন্ত পৌঁছে যাবে এবং আমরা 7 তারিখে সারা দেশব্যাপী কার্যক্রম আমরা শুরু করব। এমপি মহোদয়রা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদেরকেও আমরা আহ্বান করব যে তারা আমাদের সাথে এই ভ্যাকসিনেট প্রোগ্রামে যোগ দিবেন। দীর্ঘদিন পর আবারও শুরু হতে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। আবেদনকারীদের কার্ড দেওয়া শুরু হবে চলতি মাসের শেষ দিকে। বিআরটিএ বলছে, টেন্ডার জটিলতার কারণে এতদিন প্রিন্টিং প্রক্রিয়া আটকে ছিল। বর্তমানে দেশে 27,22,000 চালকের লাইসেন্সের স্মার্ট কার্ড রয়েছে, আর স্মার্ট কার্ডের অপেক্ষায় রয়েছেন আরও প্রায় 7 লাখ চালক। কিন্তু গত 1.5 বছর ধরে প্রিন্টিং জটিলতায় স্থবির হয়েছিল স্মার্ট কার্ডের বিতরণ। লাইসেন্স দিয়েছি 2 বছর আগে করতে,
তো এখন আসলেই খালি ডেট বাড়ায় দেয়। 2020 সালের এপ্রিলে দেওয়ার কথা ছিল, এখন 2021 সাল চলে, 21 সালের ডিসেম্বর পর্যন্ত, মানে আরো 1 বছর। ড্রাইভিং লাইসেন্স 2018 সাল পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আমি 4বার এই ডেট বাড়িয়ে নিছি। এই পর্যন্ত 4বার ঘুরাইতেছে, আমি বারবার আইতেছি, বারবার হরানি করতেছে আমাদের কোনো উত্তর দেয় না। আবার ডেট বাড়াই দিছে, তা আমরা মালিকের কাছে কি বলবো? মালিক তো আর বারে বারে আমাকে ছুটি দিবেন। যখন না আমার গাড়ির স্মার্ট কার্ডের জন্য আবেদন করি ওই সময় আমাকে দিয়ে দিছে, কিন্তু এটা এখন পর্যন্ত পায় না। বারবার হয়রানি হচ্ছে, কারণটা তো আমাদের বলবে। আসলে কোনো স্মার্ট কার্ডের কোনো কথাই বলছে না। সবারই একই প্রবলেম বলতেছে, টেন্ডার যদি উনি উইদিন 10 সেকেন্ডের মধ্যে উনি সিল মেরে পাঠিয়েছে, মানে কোনো কথার উনি জবাবই দিচ্ছে না। বিআরটিএর পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব রব্বানী স্বীকার করেছেন, টেন্ডার জটিলতায় প্রিন্টিং প্রক্রিয়া ব্যাহত হয়। সরকারের ক্রয় সংক্রান্ত কমিটিতে পাঠাচ্ছিল, ওইখানে যে কোম্পানিকে সুপারিশ করা আসলে সেই কোম্পানিকে ব্ল্যাক লিস্টের কারণে কোথায় তার এই কারণে তাদেরকে দেয় নাই। নতুন টেন্ডারে নতুন একটা কোম্পানি কাজ পেয়েছে। চলতি মাসের শেষের দিকে আবারও স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে বলেও জানান তিনি। গণহারে যেটা আমরা সবাইকে যখন দেওয়া হইতো, তখন তারপরে কিন্তু আমরা কিছু রেশনিং করে দিছি। অলরেডি আমাদের মেশিনপত্র চলে আসছে, আমরা আশা করতেছি তারা এই মাসের শেষের দিক থেকে এটা কার্ড প্রিন্ট করে জনগণের মাঝে এটা ডিস্ট্রিবিউশন করতে পারবে। এবছরের জুলাই থেকে পরবর্তী 5 বছরের জন্য কার্ড তৈরি ও বিতরণের জন্য ইজারা পেয়েছে ভারতের মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড। আগামী 6 মাসের মধ্যে সব স্মার্ট কার্ড বিতরণ করা সম্ভব হবে বলে আশা বিআরটিএ পরিচালকের। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায়। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগী। ঘন কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম, দিনভর দেখা মিলছে না সূর্যের, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বিপাকে জেলার কৃষি শ্রমিকরা। মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে মাঘের শীতে আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন, এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শৈত্যপ্রবাহে থমকে গেছে চুয়াডাঙ্গার জনজীবন। সকালে এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.3 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা কয়েকদিনের শীতে কাঁপছে মৌলভীবাজার। দিনের বেশিরভাগ সময় জুড়েই ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূলদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আশ্রয় প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগকে করোনার কঠিন সময়ে বিশাল প্রাপ্তি বলছেন অর্থনীতিবিদরা। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, কেবল মাথা গোঁজা নয়, জীবিকা ও কর্মসংস্থানের ঠাঁই হবে প্রকল্পগুলোকে ঘিরে। সাতক্ষীরা ঘুরে এসে তাইমুর রশিদের রিপোর্ট, ক্যামেরায় রাজীব দাস। প্রতিশ্রুতি অনুযায়ী চলছে মুজিব বর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন মানুষকে বাড়ি দেওয়ার কাজ। 23 জানুয়ারি যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য, দেশের প্রায় 9 লাখ মানুষকে এই সেবার আওতায় আনা। দেশের 492টি উপজেলায় একযোগে চলছে এই প্রকল্পের কাজ। সাতক্ষীরার 7 উপজেলাতেই বাড়ি দেয়া হবে 16,000 ভূমিহীনকে। মাথার উপর ছাদ পেয়ে যার পর নাই আনন্দিত তারা। সরকারটা জায়গা দিচ্ছে, খুব সন্তুষ্ট। শেখ হাসিনা যিনি দোয়া চাই, শেখ হাসিনা ঘর দিয়েছে। আশীর্বাদ করি আমাদের সে মাথার পরে থাকে এটাই। বাড়ি পেয়ে ভালো লাগছে, আগে তো কোথাও থাকা জায়গা ছিল না, লোকের জমির উপরে থাকতাম। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, খাস জমি উদ্ধারই ছিল বড় চ্যালেঞ্জ। নাগরিক মৌলিক সুবিধা নিশ্চিতেরও আশ্বাস তাদের। প্রথমে আমরা অগ্রাধিকার দিয়েছি বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক, চলতে পারে না, এই আয় রোজগার নাই, এনাদেরকে অগ্রাধিকার দিয়ে এই যে তালিকাটা করা হয়েছে সেটি আবার তারা ভেরিফাই করেছেন, যাতে এখানে কেউ মানে প্রাপ্য নয়, যোগ্য নয় এমন লোক না আসে। একটা মানুষ বসবাসের জন্য যে সুবিধাগুলো প্রয়োজন আছে এর অধিকাংশ জায়গায় আমাদের রয়েছে। যে জায়গাগুলো নাই ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি। পাশাপাশি আমরা এটিকে নিয়ে চিন্তা করেছি যে এখানে আমরা একটি সমবায় গড়ে তুলব। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবতা দৃষ্টিতে এটি সময়োপযোগী উদ্যোগ। পরামর্শ, সত্যিকারের গৃহহীন ভূমিহীনদের প্রাপ্যতা নিশ্চিত করা। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বর্তমান কোভিড প্রেক্ষাপটে সেটা প্রয়োজন আছে। তবে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাকে চিন্তিত করে সেটা হচ্ছে যে মানুষ সেখানেই থাকে,
যেখানে কর্মসংস্থান আছে। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কর্মসংস্থানের খুবই অভাব। দুর্যোগ দুর্বিপাক প্রবণ এলাকার মানুষকে প্রকল্পে বেশি গুরুত্ব দেওয়ারও তাগিদ বিশিষ্টজনদের। আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের এই বাড়িগুলো শুধু এক একটা সেমি পাকা দালানি নয়, যেন এক একটা পরিবারের স্বপ্ন। এর মধ্য দিয়ে লাখো মানুষের একটি ঘর না থাকার দুঃখ ঘুচতে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এর ইতিবাচক প্রভাব পড়বে দারিদ্র্য হ্রাস সহ সার্বিক অর্থনীতিতেও। তাইমুর রশিদ, বাংলা ভিশন, সাতক্ষীরা। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের 101 আইনজীবী। মঙ্গলবার 101 আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তারা প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও অর্থ সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বেশ উদ্বিগ্ন। বলেন, ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউটের ভয়াবহ দুর্নীতি ও আর্থিক অনিয়মের যে গুরুতর অভিযোগ গণমাধ্যমে এসেছে তার বিশ্বাসযোগ্যতা রয়েছে। এসব গুরুতর অনিয়মের সাথে যুক্ত থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাররা সংবিধান লঙ্ঘন করেছেন বলে দাবি করেন মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, 101 আইনজীবী মনে করেন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব পালনের নৈতিক ও সাংবিধানিক ভিত্তি হারিয়েছে। অভিযোগের সুরাহা না হলে সাংবিধানিক এই প্রতিষ্ঠান ও পদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট হবে। রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পবিত্র দায়িত্ব উল্লেখ করে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন আইনজীবীরা। কালো টাকা সাদা করার অনৈতিক উন্নয়ন ও সাম্য বিরোধী সুযোগ আগামী অর্থ বছরের বাজেটে আর না রাখার সুপারিশ করেছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। একই সাথে কালো টাকার উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে রাজনৈতিক অঙ্গীকারের উপর জোর দিয়েছে সংগঠনটি। কালো টাকা সাদা হওয়ার অর্থনীতির লাভ নাকি ক্ষতি হচ্ছে, এ বিষয়ে ভার্চুয়াল আলোচনায় এসব সুপারিশ করা হয়। মূল প্রবন্ধে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ কালো টাকার উৎস বন্ধের নানান উদ্যোগ তুলে ধরেন। ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান জানান, দেশে কালো টাকার পরিমাণ দিন দিন বাড়ছে। রীতি ভেঙে কালো টাকা সাদা করার সাংবিধানিক ও নীতি পরিপন্থী বিধান তুলে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন আলোচকরা। সিপিডি চেয়ারম্যান রেহমান সোবহান ক্ষমার নামে 10% কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ বন্ধের পরামর্শ দেন। আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগে দুষ্টচক্র পক্ষান্তরে কালো টাকা বাড়াচ্ছে, যা দুশ্চিন্তার বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। সরকারি খরচের তুলনায় কর আহরণ না বাড়লে সরকারের দায়দেনা গুরুতর হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি বাড়বে, আশঙ্কা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। অসুবিধাগ্রস্ত মানুষের কাছে এটার জন্য রাজনৈতিক অঙ্গীকার লাগবে, গণতান্ত্রিক চর্চা লাগবে, তথ্যের অধিকার লাগবে এবং সর্বোপরি সামাজিক আন্দোলন লাগবে। এই সামাজিক আন্দোলনের কণ্ঠস্বরটি শক্তিশালী করতে হবে, যাতে আগামী 2021-22 অর্থ বছরে এই প্রবিধান যেন না থাকে। আমরা প্রত্যেকটি মানুষকে সৎ কর ব্যবস্থার অধীনে যাতে নিয়ে আসতে পারি। আমাদের নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে এইটি অঙ্গীকার দিয়ে আমি এখানে শেষ করছি যে আগামী অর্থ বছরে যেন এই কালো বিধান যেন না থাকে। এটা অনৈতিক, উন্নয়ন বিরোধী, সাম্য বিরোধী, বাংলাদেশের 50 বছরের স্বাধীনতার চেতনার বিরোধী। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট করের ব্যবধান 15% করতে সরকারকে প্রস্তাব দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন বিএসএসসি। আগারগাঁও বিএসএসসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম। তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হলে কর্পোরেট করের সুবিধা বাড়াতেই হবে, অথচ তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির করের ব্যবধান আগের 10% থেকে কমিয়ে চলতি বাজেটে করা হয়েছে 7%। এতে বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজার আসার আগ্রহ হারিয়েছে আরও। বিএসএসসি চেয়ারম্যান জানান, রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক পুঁজিবাজারে শেয়ার ছাড়ছে, পর্যায়ক্রমে সব ব্যাংক পুঁজিবাজারে আসবে বলেও আশা করেন তিনি। গতবারের বাজেটে আমরা তখন মাত্র আসছি মে মাসে, তখন উল্টা 10% হয়ে গেছে 7.5%। তাদের আকর্ষণ আরও কমে গেছে। 7.5 থেকে আবার 2-3% গেলে থাকে 3-4%। এইটুকের জন্য কেউ ঝামেলা করতে চায় না। এইবার আমরা চাচ্ছি বাজেটে এটা যদি 15% করে দেওয়া হয়, ফিসক্যাল বেনিফিট ডিফারেন্স বিটুইন লিস্টেড অ্যান্ড আনলিস্টেড, তখন তারা একটা আকর্ষণ পাবে যে আর এখানে গেলে তো আমার কিছু ট্যাক্সের সুবিধা আছে। এইটা যদি হয় তখন ভালো কোম্পানি আনা যাবে। সুনামগঞ্জের তাহিরপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে সোমবার রাতে ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাহিরপুর থানায় মামলাটি করেন নির্যাতনের শিকার দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি। তিনি এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। মামলার আসামিরা হল উপজেলার ঘাগটিয়া গ্রামের মাহমুদ আলী শাহ, রইসুদ্দিন, দিন ইসলাম, মোশাহিদ তালুকদার ও মনিরুদ্দিন মেম্বার। এদিকে এই ঘটনায় বিক্ষুব্ধ সাংবাদিকরা সকালে জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এর আগে সোমবার রাতে উপজেলার ঘাগটিয়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ঘাগটিয়া গ্রামের ফয়সাল আহমেদ, আনহারুল ইসলাম, তাহির হোসেন ও মাসবিরুল ইসলামকে আটক করে পুলিশ। সোমবার জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছবি তুলতে গেলে তাকে আটকে মারধর করে একদল দুর্বৃত্ত। বগুড়ায় বিষাক্ত মদ পানে আরো 4 জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু হয়েছে 11 জনের। মৃত 4 জন হলেন প্রেমনাথ, রামনাথ, রীতিশ চন্দ্র ভেলু ও জলিল। এর আগে রবিবার রাতে পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিষাক্ত মদ পান করেন কয়েকজন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে শহরের কালীতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় মদ পান করেন আরো কয়েকজন। তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 7 জনের মৃত্যু হয়। ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার সন্ধ্যায় বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জের পাটুরিয়াগামী যাত্রীবাহী বাসটি বাথুলি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি পথচারী 3 জন ও এক অটো ভ্যান চালককে চাপা দিয়ে রাস্তার পাশে থাকা দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলে 1 জন ও হাসপাতালে নেয়ার পর আরো 3 জন মারা যান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন নির্মাণে 71 কোটি টাকা দুর্নীতির মামলায় জি.কে. শামীমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতে শুনানির পর এই আদেশ দেন। এ সময় দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, 22 নভেম্বর এই মামলার দায়ের করেন দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল ইসলাম। মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কলা ও মানব বিদ্যা অনুষদের ভবনের নির্মাণ কাজে প্রতারণা ও জালিয়াতি করে কাজ বাগিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। চট্টগ্রামের রাস্তায় বিপজ্জনক যান না রাখার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ 12,000 সিএনজি অটোরিকশা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মালিকদের দেয়া হচ্ছে নতুন রেজিস্ট্রেশন। তবে এ নিয়েও নানান অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তায় থাকা আরো 1000 অটোরিকশাকে এর আওতায় আনবে বিআরটিএ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি আছে 13,000। 15 বছরের পুরনো হওয়ায় এগুলো ভেঙে ফেলার নির্দেশনা রয়েছে সরকারের। সেই প্রেক্ষাপটে পুরনো অটোরিকশা ভাঙতে এখন বিআরটিএতে লম্বা লাইন। নিয়ম মেনে হালনাগাদ কাগজ জমা দিলে টোকেন দিয়ে ভাঙা হচ্ছে এসব অটোরিকশা। পরে সেই টোকেন জমা দিয়ে মিলছে নতুন গাড়ির রেজিস্ট্রেশন। সরকারে উদ্যোগ দিল, পুরানা গাড়িটা ভাঙা হবে। আমি এখন ভেঙে ফেলছি, ডকুমেন্ট পেয়েছি, এখন নতুন গাড়ি কিনবো। আমরা অনেক উপকৃত। এখন গাড়িগুলো ভেঙে আমরা সচরাচর নতুন গাড়ি পাচ্ছি, আমাদের জন্য খুব একটা ভালো। পুরাতনগুলো নিয়ে আমরা খুব ঝামেলায় ছিলাম, ড্রাইভারও চালাইতো না পুরাতন গাড়ি, আর অ্যাক্সিডেন্টের রিস্ক ছিল। এই যে রিপ্লেসমেন্ট দিচ্ছে মালিক পক্ষের জন্য, আমাদের জন্য, সাধারণ আমরা যে পাবলিক আছি তাদের জন্য সুবিধা। তবে এ কাজে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। 13,000-এর মধ্যে আমরা 12,000 অলরেডি স্ক্র্যাপ করেছি এবং নতুন সিএনজি রাস্তায় আপনারা দেখতে পাবেন যে নতুন প্রায় 12,000 সিএনজি চিটাং শহরে নেমে যাচ্ছে এবং যাত্রী সেবা মানটা আগের থেকে অনেক বৃদ্ধি পাবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশের ক্ষতির দিকটি বিবেচনায় রাখার আহ্বান পরিবেশবিদদের। বিশাল কর্মযজ্ঞ এটা, সেক্ষেত্রে তদারকিটা গুরুত্বপূর্ণ এবং এর ডাম্পিংয়ের যে প্রক্রিয়াটা আছে সেটা বিজ্ঞানসম্মত হতে হবে। উদ্দেশ্যের সাথে যদি আমাদের মনোসংযোগ কিংবা ধারাবাহিকতা কিংবা পরিবেশ সংরক্ষণ না হয় তাহলে কিন্তু এটির হ্যাজার্ড নিয়ে কিন্তু আমাদের জনস্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। পুরনো এসব সিএনজি অটোরিকশা গত বছর ভাঙার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে যাত্রা শুরু করলো আইসিটি ক্লাব লিমিটেড। নতুন সংগঠনের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়। রাজধানীর বাংলা মোটরে সোনারতরী টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আইসিটি পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠনের সফলতা কামনা করেন মন্ত্রী। তিনি বলেন, আইসিটি ক্লাবের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে নতুন নেতৃত্ব তৈরি হবে। ডিজিটাল বাংলাদেশকে সামনের দিকে আরও বেগবান করতে আইসিটি ক্লাব কাজ করবে, এমন প্রত্যাশার কথাও জানান তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী। মুন্সিগঞ্জের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। লৌহজঙ্গের খিদিরপাড়া ইউনিয়নের দুস্থ 500 মানুষকে এসব শীতবস্ত্র দেওয়া হয়। এর আয়োজন করে খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ অভিযোগ করেন, কথা বলার অধিকার থেকে তারা বঞ্চিত। বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে সরকার। আর অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানেন। দেশ বিদেশে নানা অপপ্রচার সত্ত্বেও শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। করোনা টিকা নিজে বিএনপির অপপ্রচারের জবাব দিয়েছে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রতিবেদনটিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান সরকারের। তীব্র প্রতিবাদ সেনা সদর দপ্তরের। মিয়ানমারে 400 এমপি গৃহবন্দী, সুচির মুক্তির দাবি জোরদার। কঠোর হুঁশিয়ারি বাইডেনের। লন্ডনে রাষ্ট্রদূতকে তলব। রোহিঙ্গা নির্যাতনের শঙ্কা জাতিসংঘের। দেশে করোনায় আরো 12 জনের মৃত্যু। সবচেয়ে নিরাপদ দাবি করে মন্ত্রী, এমপি ও সচিবদের টিকা নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।